আসছে অর্থ বছরের জন্য সংকোচনমূলক বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দেওয়া হবে। বাজেট ঘাটতিও রাখা হবে 3.5%-এর নিচে। জানা গেছে, ঋণের সুদ পরিশোধে খরচ বেড়ে যাওয়া, সেই সাথে রাজস্ব আদায় কম হওয়ায় বাজেটের আকার ছোট করতে বাধ্য হচ্ছে সরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক বছরে সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা পেশ করা হয় বাজেটে। আসছে অর্থ বছরের জন্য সেই ব্যয়ের তালিকায় কিছুটা হ্রাস টানতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমছে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয়। চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 35,000 টাকা কমিয়ে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা। তবে বাড়তে পারে পরিচালন ব্যয়। এ খাতে ব্যয় 28,000 কোটি টাকা বেড়ে 5,60,000 কোটি টাকা হতে পারে। সব মিলে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। জাতীয় আয়ের প্রবৃদ্ধি স্রোত এবং একই সাথে বৈদেশিক ঋণের কমিটমেন্টেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের দুর্বল পজিশন, যেহেতু বাংলাদেশের ক্রেডিট রেটিং দুর্বল হয়েছে, রিপেমেন্টের ক্যাপাসিটি দুর্বল হয়ে গেছে, সুতরাং বৈদেশিক ঋণ প্রবাহ তুলনামূলকভাবে দুর্বল। সেই কারণে ব্যয়ের কাঠামোটিকে বাস্তবায়ন রেখে, যতটুকু আয়ের সঙ্গে সঙ্গতি রেখে, কিছুটা ঘাটতি বাজেট রেখে এবারের সামগ্রিক বাজেট কাঠামোটি তৈরি হয়েছে। আমাদের কাছে এটি যৌক্তিক মনে হয়েছে। তবে বেতন ভাতা ও ভর্তুকির মতো খরচ চলতি অর্থ বছরের মতোই অপরিবর্তিত থাকতে পারে আগামী অর্থ বছরে। আর বাজেট ঘাটতি রাখা হচ্ছে জিডিপি 3.5%-এর নিচে। রাজস্ব আদায় কম হওয়া সত্ত্বেও কাঠামোগত সংস্কারই আগামী বাজেটের মূল লক্ষ্য হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের। রাজস্ব আদায় বাড়াতে কর ছাড় কমানোর পরিকল্পনা করছে সরকার। সব পণ্যে 15% হারে ভ্যাট বসতে পারে। সেই সাথে নতুন কর ব্যবস্থা ও প্রশাসনিক উন্নতির মাধ্যমে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায় হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, নতুন অর্থ বছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে 5,18,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রার চেয়ে 7.9% বেশি। কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার মতো জায়গাগুলোর জন্য এই কর জাল কিভাবে বিস্তৃত করা হচ্ছে, বা যে সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দেওয়া হচ্ছে, অডিট রিপোর্ট যেগুলো জমা দেওয়া হচ্ছে, সেগুলো ত্রুটিপূর্ণ যাতে না হয়, এবং ত্রুটিমুক্ত ভাবে জমা হয়, এবং তার মাধ্যমে যাতে এনবিআর পর্যাপ্ত রাজস্ব আদায় করতে পারে, সেই জায়গাগুলোর ক্ষেত্রে এনবিআর এর ভিতরে আরো বেশি উদ্যোগ দরকার। তো ডিজিটালাইজেশন একটা বড় জায়গা, ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমের কথা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, যাতে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আর্থিক লেনদেন করলে সেটি যেন রিপোর্টেড হয়। 2 বছরেরও বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতির হার 9%-এর বেশি। আগামী অর্থ বছরে যা 6%-এর মধ্যে নামিয়ে আনতে চায় সরকার। যদিও বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে মূল্যস্ফীতির হার হতে পারে 8%। তাই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। মুদ্রাস্ফীতিজনিত মূল্যস্ফীতি কমাতে হলে সরকারকে তার সরকারি ব্যয় কমাতে হবে। তো সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রে আগামী বাজেট যেহেতু কিছুটা কাটছাট করা হচ্ছে, এডিপিও কাটছাট করা হচ্ছে, সেগুলো ইতিবাচক দিক। আবার অন্যদিকে শুনতে পাচ্ছি যে মহার্ঘ ভাতার জন্য 20% হারে রেখে সরকারি কর্মকর্তাদের জন্য 7,400 কোটি টাকার একটি বাজেট রাখা হচ্ছে। সেই জায়গাটিতে আমাদের প্রস্তাবনা হলো যে সরকারি কর্মকর্তাদের সকলের জন্য এরকম একটি প্রণোদনার প্রয়োজন আছে বলে মনে হয় না। সাধারণত জুন মাসের কোনো এক বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়ে থাকে। তবে এবার বাজেট ঘোষণা হতে যাচ্ছে 2 জুন সোমবার। সংসদ অধিবেশন না থাকায় টেলিভিশন ভাষণে 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।